কিংবা আমরা হয়তো বা পাওয়ার গ্রিডে আমরা ডাবল ইলেকট্রিসিটিও হয়তো বা আমরা কনজিউম করতে পারবো না, কারণ আমাদের পাওয়ার গ্রিড নেই। সো আই থিঙ্ক ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য বিগেস্ট বটলনেক, যে আমাদের যদি $2,500 জিডিপি পার ক্যাপিটাল থেকে 5,000-এ যেতে হয়, এই আমরা ইনফ্রাস্ট্রাকচারাল বটলনেক, পোর্ট সাপোর্ট করতে পারবে না, কিংবা কি বলে এয়ারপোর্ট নিডস টু বি ইনক্রিজ। সো ইনফ্রাস্ট্রাকচার অবভিয়াসলি আমরা অনেক কাজ করছি। দ্য প্রবলেম দ্যাট আই সি উইথ ইনফ্রাস্ট্রাকচার হলো গিয়ে যে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার বানাতে অনেক সময় লাগে, এবং আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার বানাতে অনেক কষ্ট হয়। সো সেটিং এসাইড মানে অ্যাজিউমিং যে অল দ্য কস্ট আর ওকে, মানে আমাদের পপুলেশন ডেন্সিটির কারণে ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট হাই, প্লাস আমাদের ডেল্টা যেহেতু আমাদের মানে বেডরক পেতে ডিফিকাল্ট, দ্য কনস্ট্রাকশন কমপ্লেক্সিটি ইজ হায়ার। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আসলে যদি নিয়ে ওয়েট করতে হয়, আগামী হয়তো বা মানে অনেক টাইম পেরিয়ে হয়ে যাবে। সো হোয়াট ইজ and then the other thing that I was speaking about, it was education. On the education side also, আমাদের মানুষজন, বাংলাদেশের এডুকেশন সিস্টেম is among one of the worst in the world, 122তম, ওয়ার্ল্ডে মনে 168টা দেশ আছে, এবং জাপানেরটার সাথে কম্পেয়ার করলে জাপান হলো গিয়ে 6 নম্বর। সো আমাদের মানুষজনকে যদি আমরা এডুকেট করতে চাই তাড়াতাড়ি, আমরা কিভাবে করব? আমাদের 28 years of age হলো গিয়ে পপুলেশন, এবং উই আর সিইং হাই আনএমপ্লয়মেন্ট রেট অ্যামং ইউথ। হাই আনএমপ্লয়মেন্ট রেট, কিন্তু আবার এদিকে আমরা শুনছি যে আমাদের সফটওয়্যার লিডাররা বলছে যে বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, বাংলাদেশ থেকে ব্রেন ড্রেন হচ্ছে। সো আই থিঙ্ক ইট ইজ ফান্ডামেন্টালি আ স্কিল প্রবলেম, যে আমরা আমাদের পপুলেশনকে স্কিল আপ করতে পারছি না। জবলেস রেট, মানে এই 4টা হেডলাইন আমি অ্যাকচুয়ালি গত 6 মাসের হেডলাইন, যে জবলেস রেট হ্যাজ ট্রিপলড ইন লাস্ট 9 years, 39% অফ দ্য ইউথ ইজ সিটিং আইডল। ইনফ্যাক্ট ওয়াল স্ট্রিট জার্নালে আমাদের পপুলেশনকে বলছে যে টাইম বম। সো আই থিঙ্ক all of these are concerning. We are behind on infrastructure, এবং we are behind on education. আমাদের যদি আমরা দেখি যে আমাদের ই কমার্সের যেই গ্রোথটা, ই কমার্সটা আসলে ওয়ার্ল্ডে এখন বলতে গেলে খুব পুরনো টেকনোলজি। অ্যামাজন 1993-তে শুরু হয়, এবং আপনি যদি এখন চায়নায় যান, মোটামুটি ভেরি সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য ইকোনমি is driven by e-commerce. So আমাদের যদি comparison point should be India, কারণ মানে because we have some similarity. So India e-commerce market size, India's population for everyone's context আমাদের থেকে 7 থেকে 8 গুণ। So India যা হবে সেটাকে 8 দিয়ে ভাগ করলে বাংলাদেশের নাম্বারটা পাওয়ার কথা। সো আমরা যদি অনেক জিনিসই দেখি, যেমন ইলেকট্রিসিটি কনজাম্পশন, ওই ইন্ডিয়া ইজ রাফলি 8 to 9 times বাংলাদেশের electricity consumption. But when we come to something like e-commerce, সেখানে আমরা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার মার্কেট সাইজ ইজ অ্যাবাউট $75 billion, আর বাংলাদেশের মার্কেট সাইজ ইজ অ্যাবাউট $1.3 billion. ইন্ডিয়াতে অনলাইন কাস্টমার আছে হলো গিয়ে 15 কোটি, বাংলাদেশে এখন 50 থেকে 60 লাখ আই থিঙ্ক অনলাইন কাস্টমার্স, তাও আই ডোন্ট থিঙ্ক অ্যানুয়ালি এই নাম্বার হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আই থিঙ্ক ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে ই কমার্সে, প্রায় অলমোস্ট $80 billion। বাংলাদেশে সেটা এখনো আই উড সে লেস দেন 400 million। সো ইন্ডিয়ার সাথে যেই লেভেলে আমাদের থাকার কথা, আমরা আসলে সেই লেভেলে নাই। এবং সেম স্টোরি উইথ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আমাদের সাইজেরই একটা দেশ, আমাদের থেকে তাদের পপুলেশন মনে হয় 21 না 22 কোটি, আমাদের 17 কোটি। ওরা কিন্তু আমাদের থেকে প্রায় 30 থেকে 40 গুণ বড় সাইজ তাদের ই কমার্স মার্কেট। সো হোয়াট ডু আই থিঙ্ক ইজ দ্য ইস্যু? অবভিয়াসলি আমাদের 1 নম্বর ইস্যু হতে পারে যে হয়তো বা উই আর নট অন্টারপ্রেনিউরাল এনাফ, বাট আই থিঙ্ক আমরা চেষ্টা করে গেছি। আমাদের উই হ্যাভ আ লট অফ দ্য লাইটস অফ দ্য ডিজিটাল ইকোসিস্টেম ওভার হিয়ার, মানে আই উড সে লাইট হাউসেস রাদার। যে আমরা এখানে লাইক ফাহিম ভাই বিডি জব শুরু করেছে ইন 2003 আই থিঙ্ক, 2000। সো আমরা কিন্তু এরকম না যে আমরা চেষ্টা করি না, আমরা চেষ্টা করে যাচ্ছি। অ্যান্ড দেন উই হ্যাভ
attempts at education. Alibaba স্বয়ং আলিবাবা চেষ্টা করছে to grow our e-commerce sector. So we have enough entrepreneurial activity in e-commerce, but and the digital space. I want to say হলো গিয়ে যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এডুকেশনের যে চ্যালেঞ্জটা সেটা আসলে আমরা ডিজিটাল ক্যান বি আ শর্টকাট ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এডুকেশন চ্যালেঞ্জেস। তো ইনফ্রাস্ট্রাকচারাল চ্যালেঞ্জেস আমাদের রাস্তা বানাতে হয়তো বা 6 বছর 7 বছর লেগে যাচ্ছে, কিন্তু আমরা রাস্তার ইউটিলাইজেশন কমাতে কিন্তু আমাদের এত এফোর্ট দেওয়া লাগবে না। হ্যাঁ, যখন আমাদের একটা ছেলে কিংবা মেয়ে কোচিং সেন্টারে যাচ্ছে না, হ্যাঁ, তখন কিন্তু আমাদের রাস্তার ইউটিলাইজেশন কমে যাচ্ছে। যখন একজনের ব্যাংকের ব্যাংকের এটিএমে যাওয়া লাগছে না কিংবা ব্যাংকে গিয়ে লাইন দাঁড়ানো লাগছে না, তখন কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম ইউজ করা লাগছে। হ্যাঁ, সো যেমন শিখো হ্যাজ ডান আ রিয়েলি গুড জব যে অনলাইনে টিউটর দিয়ে মানুষজনকে পড়াচ্ছে। এখানে কিন্তু টিউটরেরও টাইম সেভ হচ্ছে, আমাদের স্টুডেন্টেরও টাইম সেভ হচ্ছে। এখানে সিমিলারলি আমরা সবাই জানি যে আমরা জুম মিটিং এবং গুগল মিট দিয়ে আমাদের লাইফে কত টাইম সেভ হচ্ছে। হোয়াট উই আর ডুইং হলো আমাদের নিজেদের টাইম না, আমরা কিন্তু অন্যদেরও টাইমও সেভ করছি, কারণ আমরা যেহেতু রাস্তা কম ইউজ করছি, হ্যাঁ, কিংবা আমরা আরও এফিসিয়েন্টলি জিনিসটাকে করছি, উই আর সেভিং দ্য কান্ট্রি ফ্রম রিকোয়ারিং অ্যান ইনভেস্টমেন্ট ইন দিস এক্সপেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার, কিংবা ওই ইনফ্রাস্ট্রাকচারটা স্লো হলেও আমরা গ্রো করতে পারছি। সো আই সি ডিজিটাল as a substitute for physical infrastructure. যে ফিজিক্যালি আমরা মানে অ্যান্ড আমাদের ওইভাবেই চিন্তা করা উচিত যে আমরা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের পিছনে হয়তো অনেক টাকা স্পেন্ড করে যাচ্ছি, বাট আমরা ডিজিটালে কিন্তু সেরকম ইনভেস্টমেন্ট কিংবা ফোকাস দিচ্ছি না। সো দিস নাম্বার is not accurate, but আবার কিছুটা অ্যাকুরেটও। I requested BTRC DD sir to request the telcos যে what is the state of power users। মানে আমি আসলে আমাদের বিটিআরসির একটা নাম্বার আছে যেটা প্রায় স্প্রেড করা হয় যে আমাদের 10 কোটি ইন্টারনেট ইউজার আছে, এবং ওইটা ডেফিনেশন হলো গিয়ে যে কেউ যদি মনে হয় 125 কিলোবাইট ডেটা ইউজ করে, দ্যাট বিকামস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। কিন্তু 125 কিলোবাইট ডেটা আসলে আমাদের হোয়াটসঅ্যাপে লগ ইন করতেই খরচ হয়ে যায়। সো ওইটা আসলে কোনো বেঞ্চমার্ক হতে পারে না। হোয়াট উই থট অর বেসড অন ডিসকাশনস যে কোনো ইউজার যদি 1 গিগাবাইট ডেটা প্রতি মাসে ইউজ করে, that user should be considered an internet user. এবং based on data from some of the telcos, we believe that there are about 3.5 থেকে 4 কোটি such users in the country. So roughly like 20% of the country is internet savvy. সেকেন্ড যে জিনিসটা আমি পয়েন্ট আউট করতে যাচ্ছি যে বাংলাদেশে যদি একজন দেখা হয় যে একজন মানুষ বাংলাদেশে কতক্ষণ কাজ করা লাগে টু আর্ন 1 গিগাবাইট অফ ইন্টারনেট, আমরা আসলে সকল র্যাঙ্কের নিচে। সিঙ্গাপুরের একজন 1 মিনিট কাজ করলে 1 গিগাবাইট ইন্টারনেট পেতে পারে। ইন্ডিয়া একজন 10 মিনিট কাজ করলে 1 গিগাবাইট ইন্টারনেট পেতে পারে। বাংলাদেশে সেখানে সেই মানুষটাকে কাজ করতে হয় 17 মিনিট টু get 1 gigabyte of internet. আমরা বলতে পারি যে হয়তো আমাদের ইন্টারনেট কস্ট অ্যাবসলিউট টার্মসে অনেক কম, হ্যাঁ, কিন্তু আসলে আমাদের যদি চিন্তা করি যে আমাদের দেশের জিডিপি লেভেল কি, হ্যাঁ, এবং আমরা যে জায়গায় যেতে চাচ্ছি, আই থিঙ্ক দ্য ইন্টারনেট কস্ট ইজ ভেরি হাই ফর দ্য কান্ট্রি। এবং এই ইন্টারনেট কস্ট ইজ প্রবাবলি দ্য ওয়ান সিলভার বুলেট দ্যাট ক্যান হেল্প us take the economy to the next level. Case study কি আছে? India Jio, which was a Reliance company, এটা হয়তো বা এখানে বিটিআরসি তে সবাই হয়তো এটার ব্যাপারে অবগত, but prior to Jio, India's data usage was about 0.2
exabytes a month এবং জিও গিয়ে আসলে ডেটা কস্টটা ড্রাস্টিক্যালি কমায় দেয় ইন্ডিয়াতে। এবং তার থেকে আমরা এখন 6-7 বছর পরে ইন্ডিয়ার ডেটা ইউজেজ ইজ ক্লোজ টু 20 exabytes a month। এক্সাবাইট জিনিসটা আসলে আমরা চিন্তা করি গিগাবাইট, আমরা আসলে বুঝি যে গিগাবাইট কি। 1000 গিগাবাইটে 1 টেরাবাইট হয়, 1000 টেরাবাইটে 1 পেটাবাইট হয় এবং 1000 পেটাবাইটে 1 এক্সাবাইট হয়। সো দিস ইজ আ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা যেটা প্রতি মাসে আসলে ইন্ডিয়ানসরা ইউজ করে। বাংলাদেশের কম্পারেটিভ নাম্বার ইজ অ্যাবাউট 20 টেরাবাইটস পার মান্থ। তার মানে ইন্ডিয়ানস আমাদের থেকে 8 গুণ বড়, তারা কিন্তু আমাদের থেকে 1000 গুণ বেশি ডেটা ইউজ করতেছে। অন আ পার ক্যাপিটাল লেভেল একজন অ্যাভারেজ ইন্ডিয়ান ইজ ইউজিং 100 টাইমস মোর ডেটা দ্যান অ্যান অ্যাভারেজ বাংলাদেশি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে শকিং, কারণ তাদের তো আসলে জিডিপি অতটা এগিয়ে নেই এবং এটার ইম্প্যাক্টটা আসলে তারা অনেক জায়গায় ফিল করছে। তারা ফিল করতেছে যে তাদের কতগুলা বড় বড় কোম্পানি আছে, দে হ্যাভ ওভার 100 বিলিয়ন ডলার কোম্পানি। হ্যাঁ, তাদের ডিজিটাল পেমেন্ট 8 বিলিয়ন ট্রানজাকশনস। 8 বিলিয়ন ট্রানজাকশন মনে হয়, আই এম নট শিওর বিকাশের ট্রানজাকশন কত, বাট আই থিঙ্ক বিকাশের ট্রানজাকশন এখনো 700 মিলিয়নের মধ্যে। হ্যাঁ, and Bikash represents most of the digital transactions in the country right now. সো আমাদের 1 বিলিয়ন ট্রানজাকশনও আসেনি আমাদের, মানে আমাদের যদিও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হ্যাভ ডান আ ভেরি গুড জব, বাট উই আর স্টিল বিহাইন্ড ইন্ডিয়া ইন টার্মস অফ ডিজিটাল পেমেন্টস। রুরাল ইন্টারনেট পেনিট্রেশন ক্লোজ টু 40%, যেটা আসলে জিও আসার আগে 9% ছিল। এবং internet user, এবং I think internet users means people who use 1 GB data, has doubled in India after Jio was introduced. So এই জিনিসটা কেসটা বলার মেইন উদ্দেশ্য হলো গিয়ে যে reducing the cost of data has an impact. So আমি কিছু বাংলাদেশি এক্সপার্টস অন ডেটা নিয়ে যখন কথা বলতেছি তখন মেইন ফিডব্যাক দ্যাট কামস হলো গিয়ে যে আসলে গভর্নমেন্ট প্রচুর চার্জ করে, এই জন্য আমাদের কস্টটা অনেক হাই। হ্যাঁ, সো দের ইজ অবভিয়াসলি আ লট অফ রিস্ট্রাকচারিং অ্যান্ড রিথিঙ্কিং দ্যাট উই নিড টু ডু ইন দিস। যে আসলে আমরা বিভিন্ন লেভেল থেকে বিটিআরসিও টাকা নিচ্ছে, এনবিআরও টাকা নিচ্ছে, এতগুলো লেভেলের দরকার আছে না কিনা। হ্যাঁ, I6 NTTN, মানে ডু উই রিয়েলি নিড, or is there a simplified licensing regime that can do? But in my opinion, মানে this is actually a long process. হ্যাঁ, আমাদের আসলে যেটা দরকার সেটা হলো গিয়ে যে what can we do that can have an immediate impact. আচ্ছা, so quick wins for BTRC. As I stated a few minutes ago, যে একজন average Indian on a monthly basis uses 100 times more data than an average Bangladeshi. So আমাদের একটা কনসেপ্ট আছে for taxation which is called progressive taxation. Same concept is applied for utility bills. যে আমার প্রথম certain number of utility bills একটা রেটে হবে, তার থেকে বেশি কনজাম্পশন হলে আরেকটা রেটে হবে, কেউ যদি বাসায় এসি ইউজ করে তার রেটটা আরও বেশি হবে। সো এখানে আসলে ক্যান উই কনসিডার প্রোগ্রেসিভ প্রাইসিং ফর ডেটা, যেহেতু আমাদের হয়তো বা লাইসেন্সিং রেজিম রিভাইজ করতে অনেক সময় লাগতে পারে, উই কুড কনসিডার progressive policies for pricing of data. আমাদের যে বিটিআরসি, there is a concept of floor price. I think the floor price concept হয়তো বা বিটিআরসি ইন্ট্রোডিউস করেছে যে বিটিআরসি নিজের রেভিনিউ প্রোটেক্ট করার জন্য, বাট দ্য ফ্লোর প্রাইস আসলে খুব অ্যান্টি কম্পিটিটিভ একটা জিনিস। হ্যাঁ, এবং এখানে এই ফ্লোর প্রাইসটা we should review it immediately, যে আসলে ফ্লোর প্রাইসটা কেন থাকা দরকার, এটার কি গ্লোবালি কোনো যৌক্তিকতা আছে নাকি না। এবং একটা জিনিস হয়তো এই সপ্তাহেই করা সম্ভব, অ্যান্ড আই ডোন্ট নো এটা হয়তো বা টেলকোদের রেভিনিউর উপরে কীরকম ইম্প্যাক্ট আসবে, বাট আই থিঙ্ক ইট ইজ আ ওয়ার্থ ওয়াইল এক্সপেরিমেন্ট। সেটা হলো গিয়ে যে আমরা কি এরকম একটা প্যাকেজ অফার করতে পারি না যে 2 GB অফ মান্থলি ডেটা
for 10 টাকা। That will put us on the map. Bangladesh will be one of the lowest data usage country. এবং এটা অনেকটা কনসেপ্ট হলো কি যে যেটা বলে যে আমরা মানুষজনকে ট্রায়াল করতে দিলাম ডেটা, যেই মানে 12 কোটি অ্যাডাল্টের মধ্যে যে 8 কোটি অ্যাডাল্ট এখনো কোনো ডেটা ইউজ করে না কিংবা 1 জিবির নিচে ডেটা ইউজ করে, হয়তো আমরা দেখলাম যে ওখান থেকে 1 কোটি অ্যাডাল্ট এক্সট্রা কনভার্ট হলো। And we can see what is the impact on usage, what is the impact on other services. আমি মনে হয় গত পরশু আর তার আগের দিন there was an interview, NVIDIA CEO with Mr. Mukesh Ambani, who is the CEO of Reliance Jio. So Jio introduced করার পরে he is saying যে after introduction of Jio, India went from number 158 to number 1 in the world in data usage. Jio itself is the largest data company in India. এবং he estimates that Jio is adding $700 billion of value to the Indian economy each year. So $700 billion, আমি বুঝলাম যে Mr. Ambani is the owner of Jio, so সে হয়তো একটু বাড়াচাড়া নাম্বারটা বলছে. So let's divide it by 5 or 3. So that's at least like $200 to $300 billion of value, hotoba maybe is the real impact. And Indian economy is 10 times the size of Bangladesh economy. So let's divide 200 billion by 10, so $20 billion. So I think we could be adding $20 billion of economic value to the Bangladesh economy by reducing the cost of data. So to put that in context, আমাদের হয়তো বা NBR plus BTRC revenue combined I think should not exceed more than 10,000 কোটি টাকা or more than $1 billion. So $1 billion ওইটা হয়তো বা কিছুটা আমরা যদি compromise, sacrifice করি কিংবা restructure করি, and I don't think we have to actually sacrifice the revenue, because I think যে মানুষজন আসলে আরো বেশি ডেটা কিনবে এবং আমরা যখন নতুন নতুন ইউজারদেরকে ইন্টারনেট দিব, তারা আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটি, অনেক ধরনের এঙ্গেজমেন্টের অপরচুনিটি পাবে। ডেটা অ্যাক্সেসিবিলিটি ইজ আ গেম চেঞ্জার। এক নম্বর হলো গিয়ে যে যেটা দিয়ে আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করেছিলাম, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের নিডটাকে কমায় দেয়, যে আমার ডেটা থাকলে আমার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আসলে কম লাগে। নাম্বার 2, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। আমি বিডি জবসে গিয়ে আমি একটা ইজিলি সার্চ দিয়ে আমি দেখতে পারতেছি যে কোথায় জবস আছে, কিংবা আমি ফেসবুকে গিয়ে আমি আমার হাতে বানানো কিছু একটা সেল করতে পারতেছি। সিভিক পার্টিসিপেশন আসলে জুলাই আগস্টের পরে কিংবা অগস্ট 5 পরে দ্য ইম্প্যাক্ট অফ ডেটা অন সিভিক পার্টিসিপেশন, এটা আসলে আমাদের মানে সবারই ফিল করার কথা। হ্যাঁ, মানে দ্য এন্টায়ার রেভলিউশন হ্যাপেন্ড বিকজ অফ দ্য ইন্টারনেট। এবং অ্যাক্সেস টু গভর্নমেন্ট সার্ভিসেস, যে অনলাইন যে বিভিন্ন পোর্টালগুলো আছে সেগুলো অ্যাক্সেসিবিলিটি ইমপ্রুভ করবে। এগ্রিকালচারাল নলেজ অ্যান্ড সাপোর্ট, যে কখন কি সার দিলাম, কখন কিরকম ওয়েদার, মানে ডেটা ক্যান আনলক এডুকেশন ফর দ্য কান্ট্রি। হ্যাঁ, আমি আমার নিজের কেসটাই বলি। আমার নিজের কেস হলো গিয়ে যে আমার যখন ফার্স্ট বেবি হয়, সে কাঁদতেছে একদিন, আই হ্যাভ নো ক্লু হাউ টু স্টপ হার ফ্রম ক্রাইং। হ্যাঁ, অ্যান্ড আমি সবাইকে ফোন দিচ্ছি, কোনো লাভ হলো না। তারপর আলটিমেটলি ইউটিউবে গিয়ে দেখলাম যে আসলে পেটের মধ্যে গ্যাস হয়েছে, উল্টে কিভাবে মানে একটু থাবা দিলে গ্যাস বের হবে, অ্যান্ড ইট ওয়ার্ক। হ্যাঁ, সো এডুকেশন আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমার অফিসে এক কলিগ, সে একদিন এসে আমার কাছে বলতেছে আমার ছেলে এসএসসি দিবে, সো আমার গ্রাম থেকে একটু দূরে, খুব সম্ভবত রাজশাহী শহর, তো আমি আমার ছেলেকে রাজশাহী শহরে পাঠাতে চাই, কারণ সেখানে ভালো কোচ আছে কিংবা টিউটরিং আছে। আমাদের গ্রামে তো ভালো টিউটর নাই। তো স্যার, এটা কি ভালো আইডিয়া? সে একা থাকবে, হ্যাঁ, 15 বছরের ছেলে। So at that point, I actually called Shahir. Shahir is in the room. Shahirকে বললাম, আচ্ছা Shahir, do you guys have any online education tool যে এসএসসি স্টুডেন্টদেরকে হেল্প করবে? তো বললো, হ্যাঁ, we have a tool. আমাদের এত টাকা, 1,500 টাকা, 2,000 টাকা রিভিশন কোর্স আছে, এখানে একজন অনলাইন টিউটর ইয়ে করে। And then I gave it to my colleague, যে
ডোন্ট সেন্ড ইউর 15-year-old ওখানে গেলে অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, যে বাসার থেকে 50-60 কিংবা 100 কিলোমিটার দূরে থাকার কোনো দরকার নাই, কোন মামার বাড়িতে থাকবে, মানে ইট ওয়াজ এ ভেরি clumsy arrangement, মানে দ্যাট ইউ হ্যাভ টু গো থ্রু, অ্যান্ড আই থিঙ্ক হি ডিসাইডেড টু স্টে ব্যাক হোম, যে সে গ্রামে বসেই সে এসএসসি পরীক্ষা পড়েছে ইউজিং মোবাইল, and he did well. I mean, so the impact of internet on education, এটা আসলে আমাদের আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই, এবং সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট, মানে ফেসবুক হ্যাজ অ্যালাউড মি টু কিপ ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, হয়তোবা আজ থেকে 20 বছর আগে কোনো এক শহরে দেখা হয়েছিল, তার সাথেও আই এম ইন টাচ। আমাদের আগের জেনারেশনের কিন্তু আসলে এই ক্যাপাসিটি কিংবা এই সম্ভাবনা ছিল না, হ্যাঁ, কারণ আসলে ওয়ার্ল্ডটা ছোট হয়ে আসতো। সো ডেটা হ্যাজ মাল্টিপল ইউজ কেসেস বিয়ন্ড ইকোনমিক ইম্প্যাক্ট, এবং আমাদের যে $1 billion ইন গভর্নমেন্ট রেভিনিউ, আই থিঙ্ক দ্যাট শুড বি লুকড অ্যাট। আই থিঙ্ক আমাদের খুব এগ্রেসিভলি দেখা উচিত যে আমাদের টেলিকম কোম্পানিগুলো কি করে। So that's it from me. আমি শেষ হওয়ার আগে আসলে এখানে I added a quote from Johannes Gutenberg. So Gutenberg was the father of printing press. এবং প্রিন্টিং প্রেসের কারণে আসলে ইউরোপে এনলাইটেনমেন্ট হয়। So interestingly, আমি আজ থেকে 3 সপ্তাহ আগে I was in the Middle East and I was talking to someone there, and they said, will you believe it, when Middle East actually invented printing press before the European, এবং তখন অটোমান এম্পায়ার ছিল, অটোমান এম্পায়ারে গিয়ে তখন বিভিন্ন ক্যালিগ্রাফাররা ছিল, ক্যালিগ্রাফাররা বললো যে এই প্রিন্টিং প্রেস যদি আসে তাহলে তাহলে আমাদের চাকরি থাকবে না, হ্যাঁ, আমরা কি করব, সো প্রিন্টিং প্রেসকে আসা যাবে না, and Ottomans banned the printing press for 200 years. Meanwhile, Europe adopted the printing press, and we know how history has turned out. So I hope we are not making the same mistake as the Ottomans in restricting data to our citizens. Thank you. Thank you very much, keynote speaker. So, we start the roundtable now. Okay. Clapping, I think, can be a bit more louder for his wonderful job. Much for your wonderful presentation. It was based on data, and also a lot of new thoughts came out of your presentation. I may say that we are, in fact, amongst the most courageous people of Bangladesh at this moment, because entrepreneurship is mostly a job of courageous people. So today also we are looking forward to listen to some new ideas, groundbreaking ideas, and out-of-the-box ideas, that how can we go about it for building a Bangladesh 2.0. Having said that, may I request you to participate, giving your comments. Please be precise and to the point, so that we can allow maximum people to participate in the discussion. So thank you very much, and the floor is open. Yeah, please. ছিল না, বন্ধ হয়ে গেল, শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। আমি ফাহিম মাসরুর, আমি বিডি জবসের ফাউন্ডার অ্যান্ড সিইও, অ্যান্ড অলসো এক্স প্রেসিডেন্ট অফ বিটিআরসি, অ্যান্ড আই এম অলসো কারেন্টলি টাস্ক ফোর্স কমিটি মেম্বার অফ মিনিস্ট্রি অফ প্ল্যানিং, উইচ ইজ ওয়ার্কিং অন দ্য রিপ্রায়োরিটাইজেশন অফ ইকোনমি। আমি প্রথমেই শুরু করছি যে ধন্যবাদ দিয়ে শুরু করছি। বিগ থ্যাঙ্কস to BTRC for inviting us. I can see a lot of kind of digital entrepreneurs. This is the first time, I think, probably in last 20 years, frankly, last 20 years, that we have been invited.
Normally, BTRC, we have always seen BTRC inviting the telco operators, infrastructure players, but the users have never been consulted or invited. So this needs to be kind of noted, and I actually thank on behalf of all our industry colleagues that BTRC has actually taken that initiative. And also last week, amra at